নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাঠ করছি তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্য গল্প হোটেল গ্রিন ঘোস্ট। বেশ কয়েক মাস পরে আবার পর্যটনে বেরিয়েছে গার্গীরা। দুদিন বিশাখাপত্তনমে কাটিয়ে এখন চলেছে আরাকু উপত্যকার উদ্দেশ্যে। আরাকুগামী ট্রেনে তিনজনের জন্য একটা কূপ নিয়েছে, যাতে কূপের পর্দা টেনে দিলে আর অন্য কামরাগুলোর হইচই বেশি কানে না আসে। এবার ভ্রমণে বেরোনোর আগে লুনা বারবার বলে দিয়েছে, মা, তুমি যেন এবার কোনো ঝামেলার মধ্যে ঢুকো না। তোমার তো অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। কোথাও গেলে কোনো সমস্যা দেখতে পেলেই তুমি অমনি তোমার টিকালো নাকটি ঢুকিয়ে দেবে। গার্গী হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো ঝামেলায় ঢুকবো না। সায়ন বলল, আসলে কি জানিস, ঝামেলারা বোধহয় টের পায় প্রাইভেট ডিটেকটিভ গার্গী চৌধুরীর আগমন বার্তা। কোথাও কিচ্ছু নেই, গার্গীকে দেখলেই হঠাৎ ঝামেলাটা গজিয়ে ওঠে। লুনা বলল, ঠিক বলেছ। কলকাতা থেকে ট্রেনে আসার সময় থেকে আমি অপেক্ষা করছি কখন একটা সমস্যা লাফিয়ে উঠবে ট্রেনের হ্যান্ডেল ধরে। সায়ন বলল, তবু ভালো, বিশাখাপত্তনম পর্যন্ত শান্তিতে তো আসতে দিয়েছে। গার্গী এবার বেশ জোরে জোরে হেসে উঠল, বলল, ঠিক আছে, আমি এবার কোনো দিকে তাকাবো না, শুধু ভ্রমণ আর ভ্রমণ। এই যাত্রা কোনো গোয়েন্দাগুড়ি নয়, পারফেক্ট টুরিস্ট। মে মাসের 17, 18, 19 মোট 3 দিনের ট্যুর। চতুর্থ দিনে ওরা রওনা দেবে জগদলপুর হয়ে হায়দ্রাবাদের দিকে। আরাকু যাওয়ার ট্রেনটা সকালের দিকে। খুব ভোরে উঠে সবাই তৈরি হয়ে বিশাখাপত্তনমের হোটেল ছেড়ে বেরিয়ে এসেছিল ট্রেন ধরতে। বিশাখাপত্তনম থেকে আরাকু উপত্যকার দূরত্ব এই ঘন্টা চারেকে ট্রেন চলতেই উপলব্ধি করা গেল। এই ট্রেন পথটার দুপাশে সৌন্দর্যে ভরপুর। 5 জন কলেজের ছাত্রীও চলেছে পাশের কামরায় বেশ হইচই করতে করতে, কখনো কোরাস গানে, কখনো কলস্বরে বিতর্ক সভা বসিয়ে, আবার কখনো ল্যান্ডস্কেপ থেকে উল্লসিত ধ্বনি সমস্বরে হাওয়ায় ভাসিয়ে দিয়ে তারা কিছুক্ষণের মধ্যেই জমিয়ে দিল আরাকু জার্নি। পাশের কামরায় আছে 5টি 20-22 বছরের তরুণ। তারা সবাই কলকাতার একটি নামী কলেজে সমাজতত্ত্ব নিয়ে অনার্স করে। গ্রীষ্মের ছুটিতে বেরিয়ে পড়েছে একটা প্রজেক্ট উপলক্ষ করে। বিশাখাপত্তনমে গার্গীদের সঙ্গে একই হোটেলে ছিল এই 5 জন। গার্গীদের সঙ্গে আলাপ হতে তারা হইচই করে উঠেছিল, বাহ, আপনারাও আরাকু যাবেন? আমরাও। লুনা প্রথম দিকে তাদের সঙ্গে বেশি অন্তরঙ্গতা করতে চায়নি, কিন্তু তাদের কলরবে বেশিক্ষণ এড়িয়েও থাকতে পারেনি। লুনা অবশ্য এই বছরই ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার। তার বিষয় অবশ্য ইংরেজি। সমাজতত্ত্ব তারও প্রিয় বিষয়, কিন্তু সাহিত্য তার আরো পছন্দ বলে ইংরেজি পড়াই সাব্যস্ত করেছে। ঘন্টা 2 চলার পর গার্গী হঠাৎ লুনাকে বলল, তোর মুখ বলছে একটু খিদে খিদে পেয়েছে। লুনা গম্ভীর স্বরে বলল, তোমাদেরও কি পায়নি? ট্রেনে ওঠার আগে 1 টুকরো কেক আর চা বিস্কুট খেয়েছি আমরা, তাতে বড় জোর 2 ঘন্টা চলে।
তারপর কাকি ব্যস্ত হয়ে বলল, ঠিক ঠিক, আমার কাছে কেক আছে, প্যাড়া আছে, কলা আছে, অপেক্ষা কর, দিচ্ছি। পাশে রাখা ব্যাগ খুলে খাবার বের করতে করতে গার্গী কি ভেবে বলল, পাশের কামরার ওরা কি ব্রেকফাস্ট করার সময় পেয়েছিল? না হলে আমার কাছে দুটো বড় কেক আছে, একটা ওদের দিতে পারি। বলতে না বলতে পর্দা সরিয়ে মুখ বাড়ালো তিতাস নামের গোলগাল চেহারার মেয়েটি। বলল, আন্টি, রাস্তায় কি পাওয়া যাবে জানি না, আমরা 2 ডজন কলা কিনে ট্রেনে উঠেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি? গার্গী বলল, আমাদের সঙ্গে কলা আছে, ভাইজাগে কলা বেশ সস্তা, বরং তোমাদের একটা কেক দিচ্ছি, ভাইজাগের স্পেশাল পেড়াও কিনেছিলাম কাল। বলে ব্যাগ থেকে একটা কেক আর পেড়া বের করে দিল তিতাসকে। তিতাস খিলখিল করে হেসে উঠে বলল, উফ, বাঁচালেন, আমাদের সবার খুব খিদে পেয়ে গিয়েছে। বৈশালী এই বুদ্ধিটা দিল, বলল, আন্টিকে গিয়ে কলা অফার কর, তাহলে উনিও। বলে আর এক দফা খিলখিল ধ্বনি উপহার দিয়ে মিলিয়ে গেল পর্দার ওপাশে। সায়ন হেসে বলল, আসলে এই ট্রেনটা এমন সময় ভাইজ্যাগ থেকে ছাড়ে, তখন ব্রেকফাস্ট খাওয়ার সময় নয়। গার্গী ততক্ষণে কলা, কেক, প্যাড়া 3 জনের মধ্যে ভাগ করে নিতে নিতে বলল, আরাকু পৌঁছাতে বেলা 1-1:30 বাজবে। হোটেলে উঠে লাঞ্চ পেতে এই বেলা 2-2:30 বাজবে। এখন পেটে কিছুই না দিলে। কেক তাতে কাটতে কাটতে সায়ন হঠাৎ বলল, বৈশালীর বেশ বুদ্ধি আছে, নইলে খিদেয় কষ্ট পেত ওরা। আসলে সোসিওলজি নিয়ে পড়ে তো, বুদ্ধি তো সবারই কিছু কিছু আছে। গার্গী বলল, সবচেয়ে বুদ্ধিমতী ওদের ঋণ, পাতলা ছিপছিপে গরম, কিন্তু চোখে মুখে বুদ্ধি। তাদের কূপে চলছে খাওয়া দাওয়া, পাশের কামরাতেও চলছে, হুল্লোড় আরো বেশি। সায়ন বলল, এর নাম যৌবনের পদধ্বনি, বুঝলে? একটু পরেই শুরু হলো গান, আলো আমার আলো অগো, আলো ভুবন ভরা। গার্গী উৎফুল্ল হয়ে বলল, বাহ, অন্ধ্রপ্রদেশের মানুষকে ওরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে ছাড়লো। সায়ন বলল, ভাষা বুঝুক না বুঝুক, তাতে ওদের গানের আমোদ উপভোগ করতে কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়? কাকে সায় দিয়ে বলল, উল্লাসের ভাষা সারা পৃথিবীতেই এক, ভাষা না জানলেও তাদের আনন্দের শরিক হতে কোনো বাধা থাকে না। তাদের সমবেত রই রই সায়নদের সামনে কলেজ বেলার দিনগুলি সহসা ফিরিয়ে দিল যেন। পাশের কামরার 5টি তরুণীর হই হই প্রাণচাঞ্চল্য দেখে গার্গী আলাপ করছিল ভাইজ্যাগের হোটেলের লঞ্চে। 5 জনের এই দলটির তারা নিজেরাই নামকরণ করেছে রিদম অফ 5, অর্থাৎ 5 জন একই ছন্দে থাকে। তাদের নাম পরিচয় এরকম, বৈশালী, গায়ের রং একটু ময়লা হলেও সবচেয়ে সুন্দর দেখতে, মিতবা, বেশ রঙিন চুড়িদার পরে সবসময়। সায়নী, সামান্য পৃথুলা চেহারা, প্রচুর কথা বলে, চকরা বকরা লং স্কার্ট তার প্রিয় পোশাক। তিতাস, একটু লম্বা, হাসে সর্বক্ষণ, পরনে সাদা পালাজোর উপর ঘন রঙের টুপি। রিম্পি, এই সাধারণ উচ্চতা, সবচেয়ে স্মার্ট কথাবার্তা বলে, পরনে রংচটা জিন্সের উপর রঙিন শার্ট। দেবরানী, ঠোঁটের কোণে এক
টুকরো হাসি, মাঝারি পরন, তার পছন্দ শাড়ি আর ব্লাউজ। সায়নী হই হই করে বলছিল আরাকুতে তারা চাচ্ছে ওখানকার জনবসতির সঙ্গে কথা বলে একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে। লুনা বরাবরই একটু গম্ভীর প্রকৃতি, তাদের হইচই শুনে ফুরুতে ভাঁজ পড়ছিল, কিন্তু তাদের দলের নাম ও উদ্দেশ্যের কথা মন দিয়ে শুনছিল, আর শুনছিল তাদের প্রজেক্টের বিবরণ। কৌতূহলী হয়ে বলেছিল ফ্যান্টা। পরে গার্গীকে বলেছিল, মা সোসিওলজি সাবজেক্টটা তখন নেব বলেও নিলাম না, কিন্তু এখন দেখছি বেশ ইন্টারেস্টিং। গার্গীর প্রশ্নের উত্তরে সায়নী বলল, যে হোটেলটিতে উঠবো বলে কলকাতা থেকে বুক করে এসেছি তার নাম হোটেল গ্রিন হোস্ট। গার্গী অবাক হয়ে বলল, তাই নাকি? আমরাও তো ওই হোটেল বুক করে এসেছি, শুনেছি বেশ বড় হোটেল। তাদের কথোপকথনের মধ্যে ট্রেন চলা শুরু করে দিয়েছে পাহাড়ের গা। পাহাড় মানে সেই বিখ্যাত পূর্বঘাট পর্বতমালা। ভারতের দক্ষিণ পূর্ব এলাকার সমুদ্রের সমান্তরাল বয়ে চলেছে পূর্বঘাট। তারই একটি রেঞ্জের রেলপথ পেয়ে ধীর গতির ট্রেন তাদের নিয়ে চলেছে গন্তব্য অভিমুখে। ট্রেনের কামরা থেকে তখন চোখে পড়ছে পাহাড়ের নিচে যেখানে সমতল ভূমি, সেখানে কত রকমের চতুর্ভুজ আর ত্রিভুজের সমাহার। সবগুলোই নানা সবজির প্লট, কোথাও পাকা লঙ্কার লাল চতুর্ভুজে আবির টালা সৌন্দর্য, কোথাও বাজরার ধূসর ক্ষেত, আবার কোথাও সূর্যমুখীর হলুদ অহংকার। তারই মধ্যে মধ্যে দেশলাই বক্সের মতো ছোট ছোট বাড়ি, সার বসতির চেহারা কিছুক্ষণের জন্য উদাস করে দেয় তাদের। লুনা বলল, কি দারুণ এই বসতিগুলো, ইচ্ছে হচ্ছে নেমে পড়ি এই বসতির কোনো একটা, 2-4 দিন কাটিয়ে যাই অচেনা মানুষজনের মধ্যে। সায়ন বলল, প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু এ যাত্রায় আর প্রস্তাবটা কার্যকরী করা যাবে না, পরে কোনো সময় একবার এসে না হয়। লুনা বলল, বাবা তোমার কথাটা জোক অফ দ্য ইয়ার। কতদিন পরে পরে তোমাকে কলকাতা থেকে টেনে বের করে আনা গেল বলো তো? কত বলে বলে এই একবার এসেছো, আবার এখানে আসবে কখনো? সায়ন বলল, লুনা এরকম অচেনা জনপদ সারা ভারতের কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে হয়তো আর কখনো আসা হবে না, কিন্তু পরে অন্য কোনো ট্যুরে কোনো পাহাড়তলির গাঁয়ে আমরা যেতেই পারি। গার্গী হেসে বলল, আলোচনা বেশ জমেছে, এরকম রোমান্টিক ভাবনা ভাবা আর কার্যকরী করার মধ্যে আকাশ সমুদ্র ফারাক। লুনা ভ্রু কুচকে বলল, মা তুমি দিন দিন বেরসিক হয়ে পড়ছো। মাঝে মধ্যে রোমান্টিক ভাবনা ভাবার মধ্যে একটা পজিটিভ দিক আছে, মন কিন্তু ভালো থাকে, ইমাজিনেশন বাড়ে। সায়ন বলল, বেশ, তাহলে আমাদের পরবর্তী ট্রিপে ভাবনাটা কার্যকরী করা যাক, কি বলো? আমাদের এক ক্লায়েন্ট দার্জিলিং শহরের অনেকটা নিচে এক পাহাড়ি বসতিতে একটা হোমস্টে চালু করেছেন, আমাকে বলছিলেন কয়েকদিন ওখানে গিয়ে থাকতে। সবাই তো দার্জিলিং শহরে গিয়ে থাকে, শহরের নেপালিদের জন্য। পাহাড়ি গাঁয়ের নেপালিরা
কিন্তু একেবারে অন্যরকম। লুনা উচ্ছ্বসিত হয়ে বলল, গুড আইডিয়া। আমার মনে হয় সেখানে অপরাধীরা হাত পেতে বসে থাকবে না, মাকেও ব্যস্ত হয়ে উঠতে হবে না, আমাদের বেড়ানোটা নির্ভেজাল পর্যটন হবে। গার্গী হেসে উঠে বলল, কামরার বাইরে চোখ রেখে দেখো। আমার মনে হচ্ছে যেখানে চলেছি সে আরাকু ভ্যালিও এখনো ভার্জিন ল্যান্ড। দুশমনদের এখনো চোখে পড়েনি আরাকুর উপর। তাদের কথোপকথনের মধ্যে বেরিয়ে যায় এক একটা পাহাড়তলির বসতি। এক পাহাড় পেরিয়ে ট্রেন ঢুকে পড়েছে অন্য পাহাড়ের গায়ে। সেখানে নতুন দৃশ্য, নতুন বসতি, সেখানে বাস করে অন্য মানুষজন। চোখের সামনে আঁকা হচ্ছে নতুন জলছবি। এভাবেই পাহাড়ের এক একটা বাঁকে পার হয়ে যাচ্ছে একের পর একজন জীবন। তার মধ্যে হঠাৎই বিপুল অন্ধকারের মধ্যে ঢুকে পড়ে ট্রেনটা। বেশ কিছুক্ষণ নিশ্চিদ্র আঁধার। সেই অন্ধকারের মধ্যে কলেজের মেয়েদের তীব্র চিৎকার শুনে চমকে ওঠে সায়নরা। একটু পরেই অন্ধকার পেরিয়ে আলোর মধ্যে ঢুকে পড়ে ট্রেনটা। হঠাৎ প্রবল শিসের শব্দ বিস্মিত করে। ঠিক কিসের উল্লাস বুঝতে পারে না আমরা। আলোর মধ্যে থিতু হতে টুনা বলল, পাহাড় কেটে টানেল বানিয়ে তার মধ্যে ঢুকে পড়ছে ট্রেন। তার কথা শেষ হওয়ার আগেই আবার একইভাবে ট্রেনটা ঢুকে পড়ল আরো বিপুল অন্ধকারের মধ্যে। এবার আরো অন্ধকার। পাশের কামরা থেকে মেয়েদের চিৎকার, চিৎকার ছাপিয়ে শিসের আওয়াজ। একটু পরেই আবার আলোয় ফিরে আসা। সায়ন বলল, হ্যাঁ মনে পড়েছে, একবার কোনো টুরিস্ট আমাদের জানিয়েছিলেন আরাকু যাওয়ার মজা পাহাড়ের এই টানেলগুলো। পূর্বঘাট পর্বতমালার গা বেয়ে চলতে চলতে ট্রেন এভাবে সবাইকে ডুবিয়ে দেবে ঘোর অন্ধকারের ভেতর। মোট 44টা টানেল আছে এই ট্রেন পথে। গার্গী বলল, কিন্তু পাশের কামরা থেকে তিতাস যে চেঁচামেচি শুনেছ, ঠিক নর্মাল নয় মনে হচ্ছে। লুনা বলল, ব্যাস হয়ে গেল, মা ট্রেনের মধ্যেও রহস্য খুঁজে পেয়েছে। সায়ন বলল, কি বিশাল এক একটা টানেল। টানেলের এমন বিশাল দৈর্ঘ্য নিয়ে আলোচনা করছে নিজেদের মধ্যে। গার্গী বলল, অন্ধকারের মধ্যে আমাদের মালপত্র চম্পট না হয়ে যায়। তার মধ্যে আবার অন্ধকার ঘনিয়ে এলো ট্রেনের কামরা। আবার সেই সমবেত চিৎকার, শীষ। গার্গী বলল, না, এভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা যায় না। তার কথা শেষ না হতেই আবার টানে, আবার অন্ধকার। কিছুক্ষণ কেউ কারো মুখ পর্যন্ত দেখতে পাচ্ছে না। পাশের কামরার মেয়েদের চিৎকার, সেই সঙ্গে তীব্র শীষ। গার্গী অস্থির হয়ে বলল, একবার দেখে আসি ওদের কোনো সমস্যা হলো কিনা। সায়ন ব্যস্ত হয়ে বলল, তুমি বসো, আমি দেখছি ওদের কোনো সমস্যা হচ্ছে। সায়ন পাশের কামরা ফিরে এলো একটু পরে, বলল, ঠিক বুঝলাম না, বৈশালীরা কিরকম থম মেরে বসে আছে একটা সিটে গা ঘেঁষাঘেঁষি করে। গার্গী ভুরুতে ভাঁজ ফেলে বলল, তুমি ঠিক বুঝে আসতে পারলে না তো? তোমাকে দেখে ওরা কিচ্ছু বললো না? সায়ন খান নাড়ল, না। পরের মুহূর্তে আবার টানে, আবার অন্ধকার, আবার মেয়েদের চিৎকার।
ওয়াশিস। আবার আলো। গার্গী অস্থির হয়ে বলল, এবার আমি যাই। গার্গী সবে উঠে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে পাশের কামরা থেকে বেরিয়ে কূপের পর্দা সরিয়ে যে মুখ বাড়ালো তার নাম রিম্পি। পরনে রংটা চটা জিন্স আর হলুদ শার্ট। তার মুখটা বেশ বিবর্ণ দেখাচ্ছে। গার্গী বলল, কি অসুবিধা হচ্ছে তোমাদের? রিম্পি বলল, হ্যাঁ, আমাদের ওপাশের কামরায় ওটা বদমাইশ ছেলে উঠেছে। যে ট্রেনটা টানেলের মধ্যে ঢুকছে তারা অন্ধকারের মধ্যে আমাদের কামরায় ঢুকে বিশ্রীভাবে নাচছে, আশিস দিচ্ছে। তারপর আবার যে আলোর মধ্যে ঢুকছে তার আগেই তারা নিজেদের কামরায় ঢুকে ভালো ছেলের মতো বসে থাকছে, যেন কিছুই জানে না তারা। গার্গী বলল, আমি অনুমান করছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে তোমার। শুনেছি আরো বহু টানেল আছে এই পথে। তোমরা এক কাজ করো, যতক্ষণ না টানেলের পর্ব শেষ হয় তোমরা আমাদের কূপে ঢুকে পড়ো। রিম্পি একটু থতমত খেয়ে বলল, আমরা যে 5 জন, কূপে সবাই এলে তো ভীষণ অসুবিধে হবে আপনাদের। গার্গী ঘাড় চাকিয়ে বলল, আর কতক্ষণই বা ট্রেনে থাকতে হবে? এটুকু সময় না হয় একটু অসুবিধা হলো আমাদের। একটু পরেই 5 জন তরুণী এসে ঢুকে পড়লো গার্গীদের কূপে। ঢুকতে না ঢুকতে আবার ঘোর অন্ধকার। কয়েক মুহূর্তের জন্য সবাই নিঃশব্দ। গার্গী খেয়াল করলো পাশের কামরায় এসে কয়েকজন নাচানাচি করছে, শীষ দিচ্ছে, কিন্তু মেয়েদের সেই চিৎকার আর নেই। দেখে হঠাৎ থেমে গেল সেই নাচ আর শীষ। অন্ধকারের মধ্যে তারা আবিষ্কার করতে পেরেছে মেয়েরা আর তাদের সিটে নেই। তখন তারা নিজেদের মধ্যে কি সব আলোচনা করছে অপরিচিত ভাষায়, সম্ভবত স্থানীয় যুবক এরা। টানেল পেরিয়ে আলোর মধ্যে পৌঁছতেই তিতাস বলল, শুনলেন বদমাইশগুলোর বাঁদর নাচ? খুব ভয় করছে আমাদের। এরা যদি আরাকু যায় তাহলে হয়তো আমাদের টার্গেট করবে। গার্গীও বেশ চিন্তায় পড়ল এবার। সায়ন বলে, ওয়েট অ্যান্ড সি। আরাকু একটা বিখ্যাত টুরিস্ট স্পট, নিশ্চয়ই স্থানীয় প্রশাসনের কড়া নজর থাকবে। বলতে না বলতে আবার টানে। আরাকু যাওয়ার একটা রোমাঞ্চ এই টানেলের ভিতর ট্রেন চলাকালীন রুদ্ধশ্বাস পরিস্থিতি। হয়তো 1 কি 2 মিনিট, তারপর আবার আলোয় ফেরে। যারা স্থানীয় যুবক তারা জানে কখন এক একটা টানেল আসবে, তাই টানেল আসার সঙ্গে সঙ্গে তিতাসদের কামরায় ঢুকে পড়ে বিশ্রী অঙ্গভঙ্গি করছিল। তবে আলো জ্বলে উঠতে তারা দেখলো মেয়েদের সিটগুলো খালি। হঠাৎ ভোজবাজির মতো তারা কোথায় গেল এই ভেবে নিশ্চয় ঘোর দ্বন্দ্ব। একটু পরেই তারা কথা বলতে বলতে এলো গার্গীদের কূপের সামনে, কিন্তু পর্দা ফেলা রয়েছে বলে বুঝে উঠতে পারলো না কিছু, ঠিক আন্দাজও করতে পারলো না। কোথায় গেল 5-5টি তরুণী? পাশের কামরার মেয়েদের সিটগুলো তখন ফাঁকা। যুবকগুলো দেখলো 5-5টা মেয়ে উধাও হয়ে গিয়েছে কামরা থেকে। কি ভেবে যেন তারা কামরা থেকে বেরিয়ে গেল অন্যদিকে। তিতাস বলল,
তাহলে আমরা আবার নিজেদের সিটে চলে যাই আন্টি। 4 জনের সিটে 8 জনের জায়গা হয় না। সবাই বসেছে বেশ কষ্টে সৃষ্টে। গার্গী বলল, তাই হোক, আরাকুতে গিয়ে তো দেখা হবেই। তিতাসরা বেরিয়ে পাশের কামরায় যেতেই গার্গী বলল, যাক, রকেটগুলোকে খুব টুপি পরানো গেছে। লুনা বলল, উফ, আমি তো ভাবলাম মা আবার একটা পার্ট টাইম চাকরি পেয়ে গেল এখানে এসে। আরাকু আসতে তখনও আরো ঘন্টাখানি। ট্রেনটা তখন ঢুকে পড়ছে একটার পর একটা টানেল। একবার অন্ধকারের রহস্যে ওতপ্রোত হওয়া, আবার পরের মুহূর্তে আলোয় ফিরে এসে আবিষ্কার করা একের পর এক জনজীবন। দৃশ্যগুলি দেখছে সায়ন আর দার্শনিকের মতো বলছে, লুনা, গোটা পৃথিবীতে কত অসংখ্য জনবসতি, কত ভিন্ন জনজীবন অধিকার করে আছে সেই সব জনবসতি। প্রত্যেক জায়গার মানুষ আলাদা, তাদের জীবনযাপন, বেঁচে থাকার গল্প, তাদের সুখ দুঃখ যন্ত্রণা সবই ভিন্ন ধাপের। লুনা বলল, এদের কথা কেউ কখনো জানবে না, অনুভব করতেও পারবে না এদের বেঁচে থাকার খুঁটিনাটি। আমার খুব ইচ্ছে করে এদের সবার কথা জানতে, জেনে লিখে রাখি একটা ডায়েরিতে। গার্গী বলল, গ্রেট আইডিয়া। লুনা আবার আফসোস করল, পাহাড়ের গায়ে এক একটা বসতি দেখছি, আর মনে হচ্ছে যাই দেখে আসি কারা ওখানে থাকে, কেমন ওদের জীবনযাপন। গার্গী হেসে উঠে বলল, তাহলে ফেরার পথে কোনো একটা স্টেশনে নেমে যাব। লুনা নির্বিকার হয়ে বলল, বেশ, তাই হবে। এরকম বৈচিত্র্যময় জীবনের খোঁজেই তো বেরিয়ে পড়তে হয়। তুমি তো শুনলে রিদম অফ 5 যাচ্ছে এরকম একটা দারুণ মিশন নিয়ে। আমি ভাবছি ওদের সঙ্গে কাটিয়ে দিই 3টে দিন। সায়ন হেসে বলল, আরাকুতে আমাদের বসবাস 3 রাত্রির। এই অল্প সময়ের মধ্যে কি তুই খুঁজে পাবি তাদের জীবনযাপনের নিশানা? এমন কথোপকথনের মধ্যে আরো একটা টানেল পেরোতে থাকে, আর পূর্বঘাট পর্বতমালা, অদেখা নিসর্গ, অচেনা মানুষজনের অস্তিত্ব ক্রমশ উদ্ভাসিত হতে থাকে তাদের চোখের সামনে। তার মধ্যেই একসময় সমবেত উল্লাসধ্বনির কারণ বুঝে ফেলে সামনে স্টেশনে দেখে বেলা 1টার মতো ঘড়িতে। সামনেই যে স্টেশন তাদের স্বাগত জানাতে প্রস্তুত, তার নাম আরাকু। স্টেশনে নেমে 8-10 জনের বড় দলটা যাবে হোটেল গ্রিন হোস্ট অভিমুখে। সায়ন একটা গাড়ির সঙ্গে কথা শুরু করলো, ওরাও আরেকটা গাড়ি। সায়ন বলল, আমরা যাব হোটেল গ্রিন হোস্ট, কতক্ষণের পথ? ড্রাইভার বলল, হোটেল গ্রিন হোস্ট এই তো সামনে। গাড়ি চলতে শুরু করতে লুনা ফিস ফিস করে বলল। ড্রাইভার বলল, হোটেল গ্রিন হোস্ট। সায়ন উপেক্ষা করে বলল, লোকটির উচ্চারণে গোলমাল আছে। ঝকঝকে রাস্তা না হলেও মোটামুটি ঝাঁকুনিবিহীন পথ। মিনিট 10-এর মধ্যে পৌঁছে গেল কিছু দোকানপাট আছে এমন একটা জায়গায়। প্রায় মুখোমুখি দুটো বড় হোটেল, ডান দিকে একটি দোতলা বড় সড়ো হোটেল, উপরে বড় করে লেখা হোটেল হোয়াইট অ্যান্ট। আর একতলার এক পাশে মস্ত লাউঞ্জ, অন্য পাশে একটা বড় সড়ো মোবাইলের দোকান, উপরে লেখা
স্মার্ট মোবাইল শপ, বাঁদিকে আর একটা হোটেল, দোতলা, তার নাম হোটেল গ্রিন হোস্ট। লুনা মুখ থমথমে করে বলল, এই তো আমাদের হোটেল। ওদের ঠিক পিছু পিছু আসছিল রিদম অফ ফাইভ। তাদের মধ্যে যে সবচেয়ে শান্ত, সেই বৈশালী গাড়ি থেকে নেমেই বলল, এই একটু দাঁড়াবি? কি কারণে যেন ওরা হোটেল হোয়াইট অ্যান্টের দিকে এগোলো। সায়নী চেঁচিয়ে বলল, আন্টি আপনারা এগোন, আমরা এক্ষুনি আসছি। চারদিকে নজর ফেলে গার্গীরও মনে হলো আরাকু সত্যিই অন্যরকম। পৃথিবী বিচ্ছিন্ন কোনো পটভূমি, পাহাড়ের গায়ে কোনো হোটেলে রাত কাটিয়েছি এরকম হয়েছে বহুবার, কিন্তু উপত্যকাটাই একটা শহর এরকম পটভূমিকায় কখনো বাস করেনি এর আগে। রিসেপশনে দুজন স্থানীয় যুবতী, একজন নলিনী কৃষ্ণকায় খুব হাসি খুশি, অন্যজন সুচিত্রা এই আধা বর্ষা সামান্য পৃথুলা। রিসেপশনে নাম ঠিকানা লিখে চাবি নিয়ে চলে এলো দোতলায়। আরাকু ছোট্ট একটা শহর, যার চারদিকেই পাহাড় দিয়ে ঘেরা। হোটেলটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। লম্বা গড়নের হোটেলটির পাশাপাশি অনেকগুলি ঘর। ঘরের সামনে টানা লম্বা প্রশস্ত বারান্দা। প্রতি ঘরের সামনে বারান্দায় 2-3টে করে লাল প্লাস্টিকের চেয়ার পাতা। যখন খুশি দুদণ্ড আড্ডা দেওয়ারও ঢালাও ব্যবস্থা রয়েছে। দোতলায় গার্গীদের 3 বেডেড ঘরটির 3 দিকেই প্রশস্ত জানলা। প্রতিটি জানলার কাছে জানলা দিয়ে দেখা যায় পাহাড়ি ল্যান্ডস্কেপ। তারই ধপধপে বিছানায় কিছুক্ষণ গা ঢেলে দিয়ে জানলার বাইরে পাহাড়ের দৃশ্য দেখে সায়ন বলল, অন্তত 3 দিনের রাজা হওয়া গেছে এই জীবনে। কিন্তু সময় নষ্ট করা নেই। বাথরুমে উপর ঝোপড় স্নান করে নিয়ে ততক্ষণে ডাইনিং এ উকি ঝুঁকি দিচ্ছে না, কেননা পেটের ভিতর তখন 2 হাতে ক্ষুধার কাব্য লিখছে কোন অদৃশ্য কবি। তাতে ঠিক একটা ঘর পরে 5 তরুণীর 5 বেডের ডরমিটারি। ঘরে ঢুকে মালপত্র রেখে রিম্পি একবার তাদের ঘরে উকি দিয়ে বলল, আন্টি আমরা লাঞ্চ খেয়ে বেরিয়ে যাচ্ছি ওই দূরের পাহাড়ি গ্রামটায়। বলেই বলল, আন্টি মোবাইলের দোকানে গিয়েছিলাম, দাড়িওয়ালা ছেলেটা কি বললো জানেন? বলল আপনারা গ্রিন ঘোস্ট হোটেলে উঠেছেন। গার্গীর কানে শব্দটা বাজলো খটকা করে। আরাকু স্টেশনের গাড়ির ড্রাইভার ঠিক একই কথা বলেছিল। হেসে বলল, এদের জিভে হওয়া বোধহয় খয়ের মতো শোনায়। গার্গী অবশ্য তাদের এটা বলল না যে রিসেপশনের বিক্রম নামের যুবকটি তাদের বলেছে মাত্র 15 দিন আগে হোটেল হোয়াইট অ্যান্ডের দোতলায় এক টুরিস্ট সুইসাইড করেছে। রিদম অফ ফাইভ ততক্ষণে তাদের রুমের মধ্যে স্নান করে টাটকা হতে ঢুকে পড়েছে। আধ ঘন্টার মধ্যে লাঞ্চ তৈরি। খিদে মাথায় ভাত আর ডিমের গরম গরম ঝোল তখন অমৃতের স্বাদ ছড়াচ্ছে জিভে। ঘরে ফিরে লুনা বলল, বাবা আমরাও তো গায়ের দিকে যেতে পারি। সায়ন বলল, যেতে তো পারি, কিন্তু আজ নয় কাল। লুনা মুখ গোমড়া করে বসল। বিছানায় শরীর চিতিয়ে সায়ন বলল, এই রোদের মধ্যে এখন না বেরোনোই ভালো। লুনা বলল, ইস আগে জানলে আমি রিদম অফ 6 হয়ে যেতাম, ওরা কত মজা করছে। তার কথার মধ্যে সায়ন টানা লম্বা ঘুমিয়ে।
গার্গী দুপুরে ঘুমোয় না, ফুলে বসলো একটা সাময়িক পত্রিকা। লুনা মোবাইল বের করে শুরু করলো খুটখাট। লুনার একটা অভ্যেস হলো সময় পেলেই মোবাইলে ছবি তোলা, চমকপ্রদ দৃশ্য পছন্দ হলে কয়েক মিনিটের ভিডিও তুলে রাখা। ক্রমে জানলার বাইরে আরাকুর শ্রেষ্ঠ বিকেল। বিকেল হতেই বেরিয়ে পড়ল ওরা পায়ে হেঁটে আরাকু শহরটা ঘুরত। পথে বেরিয়ে সামনে পিছনে যেদিকে তাকায় শুধু পাহাড়ের সারসার প্রহর। ছোট্ট শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে প্রধান পিচ পথ। সেই পথে হাঁটতে হাঁটতে প্রথমে আবিষ্কার করা গেল আরাকুর বাকি হোটেলগুলোর অবস্থান ও স্থানীয় বাসিন্দাদের বসবাসের জায়গাগুলো। হোটেলগুলোয় বেশিরভাগই বাঙালি টুরিস্ট। তারা কেউ বন্ধু বান্ধব জুটিয়ে, আবার কেউ সপরিবার এসে দেদায় মজায় কাটাচ্ছে এই উপত্যকায়। স্থানীয় অধিবাসীদের দেখা না পাওয়ায় লুনা খুব হতাশ। তারা তো থাকে দূর পাহাড়গুলোর খাঁজে খোঁজে। শহরের মাঝখানে আছে একটা মিউজিয়াম, যেখানে রয়েছে বিভিন্ন জাতি ও উপজাতিদের হাতে তৈরি শিল্পদ্রব্য। তাছাড়াও হোটেলের অদূরে একটা ওপেন এয়ার মঞ্চ, যেখানে সপ্তাহে 6 দিন ফাঁকা। কেবল রবিবারে চলে বিভিন্ন আদিবাসীদের নাচ গানের আসর। লুনা হিসেব করে বলল, নাচ গান শুনতে হলে আমাদের আরো 2 দিনের হোটেলের বুকিং বাড়িয়ে দিতে হবে। 19 তারিখ মানে এই শুক্রবার। সায়ন বলল, তাহলে এই যাত্রা আর নাচ গান দেখা বা শোনা হলো না, মাত্র 3 রাত এখানে থাকা। সন্ধ্যের পর তাদের দেখা হয়ে গেল রিদম অফ 5-এর সঙ্গে। যেরকম কলকলিয়ে রওনা হয়ে গিয়েছিল, ফেরার সময় তাদের মুখে ক্লান্তির ছাপ। লুনা ভাবছিল তাদের কাছে জেনে নেবে কত দূর গিয়েছিল তারা। কোনো জনপদের সন্ধান পেল? তাদের সঙ্গে আলাপচারিতায় কি তথ্য ভরে এনেছে মগজে? কিন্তু তাদের অভিব্যক্তিতে এমন একটা অশান্তির ছাপ যা উদ্বিগ্ন করলো ওদের। ওরা ম্লান হেসে পাশ দিয়ে চলে যেতেই সায়ন বলল, কোনো সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। গার্গীর তীক্ষ্ণ নজর ফেলে অনুমান করছিল ওদের না বলা কথাগুলো। বলল, ঠিক আছে, হোটেলে ফিরে জেনে নেওয়া যাবে। রাত্রি ঘনিয়ে এলে বেশ শুনশান হয়ে যায় আরাকুর রাস্তাগুলো। হোটেলগুলোই যা অনেক রাত পর্যন্ত কিরণ ছড়ায়। পথের দুধারে দোকানপাট ঝাঁপ বন্ধ করতে থাকে একে একে। পথের লাইট পোস্টগুলো তখন আরো গরিমায় আলোকিত। মানুষের সমাগমে ভাটা পড়ছে আস্তে আস্তে। রাত 9টা বাজতেই আরো শুনশান হয়ে উঠল রাস্তাগুলো। লুনা বলল, চলো এবার আমরা ফিরে যাই। ওরা ফিরে এলো হোটেলে। দোতলায় উঠে দেখলো প্রশস্ত বারান্দায় ওরা 5 জন লাল চেয়ারগুলো এক জায়গায় টেনে নিয়ে বসে গুজগুজ ফুসফুস করছে। সায়ন আর লুনা ঢুকে গেল রুমের মধ্যে। গার্গী এগিয়ে এলো রিদম অফ 5-এর কাছে গিয়ে দেখলো বৈশালী চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। অন্য 4 চোখ মুখোমুখি বসে ফিসফিস করে আলোচনা করছে কিছু। গার্গী এগিয়ে বলল, সায়নী, কেমন হলো তোমাদের ট্যুর? সায়নী সব ব্যাপারে মুখর। বলল, আন্টি, খুব ঝামেলায় পড়েছি। গার্গী উদ্বিগ্ন হয়ে বলল, কি ঝামেলা? ঝামেলাটা বৈশালী। আজ সকালে বেরোনোর আগে বৈশালী সেজে গুজে মোবাইলে সেলফি তুলতে গিয়েছিল। যেই না ক্যামেরায় সেলফি অন করেছিল, অমনি কি দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে দিয়ে ভয় কাঁপছিল।
আমরা যত জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে, কিছুতেই বলছিল না। গার্গী বোঝার চেষ্টা করছিল বিষয়টা কি হতে পারে। বলল, তারপর মুখ গম্ভীর করে বেরিয়ে পড়লো আমাদের সঙ্গে। যে গায়ে গিয়েছিলাম তার নাম বদলগাঁও। পাহাড়তলিতে প্রায় 17-18টা ঝুপড়ি ঘর। তাদের সঙ্গে কথা বলছি, সবাই ছবি তুলছি। হঠাৎ বৈশালী ওর মোবাইলে ক্যামেরা অন করে ছবি তুলতে যেতেই দেখে সামনে কি বিভৎস একটা মূর্তি। মূর্তি? কিসের মূর্তি? বৈশালী চোখ থেকে ক্যামেরা নামিয়ে দেখে সামনে তেমন কিছুই নেই। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। গার্গী বলল, মোবাইলটা একবার দেখবো? আন্টি মোবাইলটা ছুঁড়ে ফেলে দেওয়ায় আর চালু নেই। আমরা একটু পরে মোবাইল শপে গিয়ে দেখবো ওটা সারাই করা যায়। বৈশালী খুব শখ পেয়েছে, তা ওর চোখ মুখ দেখে অনুমান করা যাচ্ছে। তবু গার্গী বলল, বৈশালী কি ঘটেছিল ঠিক তা কি আমাকে বলবে একবার? বৈশালী যেন ঠিক প্রকৃতিস্থ নেই, বলল, আন্টি খুব ভয়ঙ্কর দৃশ্য, আমি মনে করতেও চাইছি না তা। গার্গী জরিপ করছিল তার ভয়ার্ত চোখে। বলল, তবু শুনি একবার, যে দৃশ্য স্বাভাবিক নয় তার কারণ তো খুঁজে বের করতে হবে। বেশ ইতস্তত করে বৈশালী বলল, আন্টি যতবার মনে করছি সেই বিভৎস দৃশ্যটা এত ভয় পেয়ে যাচ্ছি। গার্গী পরখ করছিল তার অভিব্যক্তি। আন্টি হোটেলের ঘরে যখন সেলফি তুলছিলাম, যেই না সেলফি মোডে দিয়েছি অমনি দেখি লেন্সের উপর একটা কঙ্কালের ছবি। এক মুহূর্তে মনে হলো যেন আমারই কঙ্কাল তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বন্ধ করে তাকিয়েছিলাম ক্যামেরা। গার্গী বিস্মিত হয়ে পড়ল, সে কি? হ্যাঁ আন্টি, তারপর বদলগাঁও গ্রামে গিয়ে কি হয়েছিল? সেখানে কি এক বিপদ। ঠিক কি বিপদ? ওখানে গায়ের মানুষদের ফটো তুলতে গিয়েছিলাম, ক্যামেরা অন করে যেই না চোখ রেখেছি অমনি দেখে কি। বৈশালীর চোখ মুখ ভয়ার্ত হয়ে উঠল তৎক্ষণাৎ। গার্গী শুনতে চাইছিল বাকিটা। বলল, বলো কি হলো? দেখি কি ক্যামেরার লেন্সে অনেকগুলো বিভৎস চেহারার মূর্তি। তারা যেন মোবাইলের ভিতর থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে আমার উপর। মাই গড! গার্গী বুঝতে চাইছিল ঠিক কি ঘটেছিল মোবাইলের লেন্সে। অন্যদের দিকে তাকিয়ে বলল, মোবাইলটা রিপেয়ার না করলে বোঝা যাচ্ছে না ওটা কেন এমন হচ্ছে। রিম্পি বলল, বৈশালী তো ওর মোবাইলটা আর হাতে নিতেই চাইছে না, ওটা আমার কাছে আছে। বলছে খুব দামি মোবাইল, নাহলে আমি এখানে ফেলে দিয়ে যেতাম। আন্টি কি করবো বলুন তো এখন? গার্গী বলল, আমার মনে হচ্ছে মোবাইলটা আগে মেরামত করা দরকার, তা না হলে ভিতরে কি ঘটেছে বুঝবো কি করে বলো তো? ঠিক আছে, মোবাইল শপটা এখনো খোলা আছে, দেখছি, একবার গিয়ে দেখি। বৈশালী বলল, তোরা যা মোবাইলটা নিয়ে, আমি যাচ্ছি না। তুই একা থাকবি? আমি আন্টিদের রুমে আছি, তোরা ঘুরে আয়। বৈশালীকে কিছুক্ষণের জন্য গার্গীদের রুমে রেখে ওরা চারজন নেমে গেল নিচে। গার্গী ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত্রি 10টা। বৈশালীকে সঙ্গে নিয়ে ঢুকে পড়ল তাদের রুমে। সায়ন আর লুনা যে তার কাজে ব্যস্ত। গার্গীর সঙ্গে বৈশালীকে দেখে
সায়ন আন্দাজ করার চেষ্টা করছিল কিছু, না পেরে আবার মনোসংযোগ করলো বইয়ের পাতায়। লুনা ঘাটছিল তার মোবাইল। মায়ের সঙ্গে বৈশালীকে ঢুকতে দেখে বলল, কেমন ঘুরলে বৈশালীদি? বৈশালী উদাসীন কণ্ঠে বলল, ওই একরকম। তার কণ্ঠের নির্বিকার ধ্বনি শুনে সায়নও চোখ তুলে তাকায় বৈশালীর দিকে। লুনাও একটু অবাক হলো, তবু বলল, তোমাদের প্রজেক্টটা ঠিক কিরকম বলো তো? বৈশালী সহজ হওয়ার চেষ্টা করছিল, বলল, আমাদের কলেজের ম্যাডাম খুব ইনোভেটিভ প্রজেক্ট করতে উৎসাহ দেন। আমাদের বলেছেন কোনো পাহাড়ি এলাকার জনগোষ্ঠী নিয়ে কাজ করতে। তারা সাধারণত খুব গরিব হয়, তাদের ঘর বাড়ি কেমন, কিভাবে তারা রোজগার করে, আর রোজগারের জন্য শহরের কোথায় কোথায় কাজ করতে যেতে হয়, না অন্যভাবে রোজগার করে, আর তাদের ফুড হ্যাবিটই বা কিরকম, তাদের বাচ্চারা কি লেখাপড়া শেখে, এই এরকম বহু কিছু। লুনা চোখ বড় বড় করে বলল, ফ্যান্টা। আমাদের ক্লাস থেকে আরো 3টে দল বেরিয়েছে, এক এক রাজ্যে 5 জন করে। বাহ! লুনা খুব উৎসাহিত হয়ে ওঠে। তার মধ্যে বারান্দায় কলকল আওয়াজ শুনে অনুমিত হলো বাকি 4 জন ফিরে এসেছে হোটেলে। বৈশালী অমনি উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমি চাই। বৈশালী দরজা খুলতেই ওপাশে সায়নীর মুখ। বলল, আন্টি, বৈশালীর মোবাইল রেখে দিয়েছেন উনি, বলেছেন কাল বেলা 9টার পর দেবেন। গার্গী বলল, ঠিক আছে। বৈশালী বেরিয়ে যাওয়ার পর লুনা বলল, মা, সামথিং গোলমাল মনে হচ্ছে। গার্গী আপাতত কিছু ভাঙতে চাইল না ওদের কাছে। শুনলে লুনা বলবে, বলেছিলাম না গার্গী চৌধুরী যেখানে, গোলমাল সেখানে। রাত্রের খাওয়া সেরে ওরা 3 জন ঘরের জানলার পাশে বসে দেখছিল বাইরের অপার সৌন্দর্য, আর টুকটাক কথা বলছিল। গার্গী দেখছিল রাত একটু একটু করে নেমে আসছে আরাকু উপত্যকার এলাকায়। উপত্যকার নিঃশব্দ রাস্তায় অনেক গভীর রাত পর্যন্ত চলাফেরা করছে লোকজন। দূরে পাহাড়গুলোর গায়ে এক একটা আলো টিমটিম করে জ্বলছে। ওই ক্ষীণ আলোগুলি জানান দিচ্ছে আদিবাসীদের জীবনযাপনের স্বাধীন অস্তিত্ব। কোথায় কোনো গহন পাহাড়ের জঙ্গলের মধ্যে তাদের বাস, তা ভেবেই শিউরে উঠতে হয়। এমন দুর্গম জায়গায় বাস করে ওরা। ওখানে কি বুনো জন্তু জানোয়াররা রাতের বেলায় এসে ঘরের দরজা ঠেলে? সায়ন বলল, হয়তো আমাদের সব দুর্ভাবনাই অর্থহীন। ওরা এমন পাহাড়ি জীবনযাপন করেই অভ্যস্ত। বন্যেরা বনেই সুন্দর। তারা লোকালয় থেকে যত দূরে থাকবে ততই স্বাধীনভাবে বাঁচবে। সেখানে সভ্যতার কোচকচি নেই, বাগানোর দাঁড়া নেই। লুনা বলল, সায়নিধিরা তো ওদিকে এগিয়েছিল মনে হয়। আমার তো ইচ্ছা করছে কাল ওদের সঙ্গে যেতে, দেখে আসি সেই উপজাতিদের ভিন্ন ধরনের জীবনযাপন। জানতে ইচ্ছা হয় তাদের সব কিছু। গার্গী বলল, কাল আমরা একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো, এই এখানকার এলাকারই টুরিস্ট স্পটগুলোই। লুনা বলল, তার ফুসরতে একবার ঠু দিয়ে আসবো পাহাড়তলির কোনো গায়ে। গার্গী বলল, হ্যাঁ, সে তো যাওয়াই যায়। লুনার মগজে তখন ভর করেছে এক নতুন জীবনের স্বাদ। বলল, বুঝলে মা, ইচ্ছে করছে মাসের পর মাস তাদের সঙ্গে বাস করে স্বাদ নেব এক অচিন জীবনের রুক্ষ কাব্যে। গার্গী হেসে ফেলে বলল, তুই তো তোর বাবার মতো হলি রে। কলকাতা থেকে বেরিয়ে এলেই কবি কবি ভাব, কিন্তু আমরা নগণ্য টুরিস্ট।
আমাদের তো সেই সময় নেই ওদের কাছে গিয়ে ওদের কথা জেনে আসবো তন্ন তন্ন করে। আমরা বরং সায়নীদের প্রজেক্ট রিপোর্ট পড়েই জেনে নেব সবকিছু। সায়ন উদাসীন ভঙ্গিতে বলল, আমরা বিলাসী ট্যুরিস্ট, ওদের দুঃখ কষ্টের কথা জানার সময় কোথায় আমাদের কাছে? একবেলা ভাত খেয়ে পাতলা চাদর টেনে ঢাকা দিই। কত কিছু না জানার লজ্জা। বাইরে তখন শো শো হাওয়ার উথাল শব্দ শোনা যাচ্ছে, পাহাড়ি বাতাসের হুটোপুটি। রাত যত বাড়তে থাকে ততই হাওয়ার ডানায় ভর করে কোনো অশরীরী। তখন এরকম আশ্চর্য শব্দ হয়, সেই শব্দ শুনতেও শহর থেকে দুদণ্ড হারিয়ে গিয়ে ঠিক এরকম উপত্যকায় রাতের ডেরায় বাসা বাঁধা খুব জরুরি। একটু পরেই সামনের বারান্দায় কল কল ছাপিয়ে গেল বাতাসের ছটপটানি। ঠিক তার পরক্ষণে তাদের দরজায় ধাক্কা শুনে সায়ন লাফিয়ে উঠে দরজা খুলতে দেখে ওরা 5 জন কিরম ভয়ার্ত চোখে দাঁড়িয়ে আছে। সায়ন বিস্মিত হয়ে বলল, কি হয়েছে? গার্গী আর লুনাও এসে দাঁড়িয়েছে সেখানে। রিম্পি বলল, একটা অদ্ভুত শব্দ ঘরের মধ্যে। কিসের শব্দ? আমরা ঠিক বুঝতে পারছি না। যেই না ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়েছি, মনে হচ্ছে কেউ যেন শব্দ করছে, ঠক 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 ঠক। সে কি? চলো তো দেখি। সায়ন আগে আগে, গার্গী আর লুনা তার পিছু। তাদের পিছনে ওরা 5 জন। ঘরের সবকটা আলো জ্বালো। সায়ন বলল, কোথায় শব্দ? তিতাস বলল, ঠিক বুঝতে পারছি না কোথা থেকে শব্দটা আসছে। মনে হচ্ছে ঘরের কোণে টেবিলটার কাছ থেকে। টেবিলটা বেশ বড়ই, তার চারপাশে 4টে চেয়ার পাতা। টেবিলের উপর ওদের টুকিটাকি জিনিস ছড়ানো ছেটানো। সবার ভ্যানিটি ব্যাগ, কারো ওয়ালেট, কারো চিরুনি, কারো লিপস্টিক। দেওয়ালের দিকে রয়েছে ওদের 4টে মোবাইল সেট। ঘরটা তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না যা থেকে শব্দ আসতে পারে। কারকে জিজ্ঞাসা করলো, শব্দটা ঠিক কিরকম বলো তো? এই যেন কেউ ওপাশের জানলায় ঠক 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 শব্দ করছে। ওদের ঘরটা একেবারে হোটেলের শেষ দিকে, ঠিক যেখানে টেবিলটা রাখা আছে। আর ওপাশে একটা জানলা, জানলাটা খোলা। আর জানলার ওপাশে একদম ফাঁকা মালভূমি। সায়ন বলল, এই আমার মনে হচ্ছে এটা হাওয়ার শব্দ। রিম্পি বলল, হাওয়ার শব্দ না বোধহয়। হাওয়ার শব্দ? আমাদের জানলাটাও খোলা, ফাঁকা জায়গায় হাওয়া হুটোপুটি করছে। তোমরা শুয়ে পড়ো। ওরা 5 জন একে অপরের দিকে তাকিয়ে থাকে ভয়ার্ত চোখে। গার্গী বলল, তোমাদের কাছে ভালো টর্চ লাইট আছে? সবার মোবাইলেই টর্চ আছে, বরং কেউ একজন মোবাইল কাছে নিয়ে এসো। যদি শব্দটা আবার হয় তাহলে টর্চ জেলে দেখো তো শব্দের কোনো পরিবর্তন হয় কিনা। গার্গীর কথায় আশ্বাস পেয়ে ওরা দরজা বন্ধ করে শুয়ে পড়ল। গার্গীরাও ফিরে এলো নিজেদের ঘড়িতে। তখন রাত্রি 12:30। সায়ন বলল, এবার ঘুমিয়ে পড়া যাক। একটা গাড়িকে বলে দিয়েছি, কাল ব্রেকফাস্ট করে বেরোতে হবে আরাকু দেখতে। তখনও সবার চোখে ঘুম আসেনি। অমনি বাইরে আবার কলকল ধ্বনি, বেশ উচ্চকিত শব্দ। গার্গী উঠে বসেছে বিছানায়। বারান্দা থেকে শোনা যাচ্ছে কোলাহল, কিন্তু ওদের দরজায় ধাক্কা দিচ্ছে না কেউ। সায়না উঠে বসেছে, বলল,
মনে হচ্ছে ওরাই চেঁচামেচি করছে বলে আলো জেলে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই দেখে ওরা বারান্দায় দাঁড়িয়ে আছে ত্রস্ত চোখে। কার্কিকে দেখেই বলল, আন্টি, আবার সে শব্দ। তোমরা আমাদের ডাকলে না কেন? রিম্পি মুখ কাচুমাচু করে বলল, বারবার আপনাদের ডাকতে লজ্জা করছিল। আপনাদের তো ঘুমোতে হবে যে। কই দেখি কোথায় শব্দ? ওরা হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকলো। টেবিলের উপর মনে হচ্ছে। শব্দটা যখন হচ্ছিল তোমরা টর্চ জ্বেলেছিলে? রিম্পি বলল, আমার মোবাইলটা নিয়ে শুয়েছিলাম, তারপর শব্দটা হতেই টর্চ জ্বেলেছিলাম। জ্বালার সঙ্গে সঙ্গে শব্দটা থেমে যাচ্ছে। তাই নাকি? স্ট্রেঞ্জ। এরকম পরপর 3 বার হলো। তখন আমরা আর শুয়ে থাকতে সাহস পেলাম না। ঠিক করলাম সারা রাত বারান্দায় বসে কাটাবো। সায়ন বলল, নিচে গিয়ে দেখি লাউঞ্জের রিসেপশনে যারা ডিউটিতে আছে তাদের কাছে তেমন কোনো খবর আছে কিনা। প্রায় সবাই নেমে এলো রিসেপশনের সামনে। 2টি তেলেঙ্গি যুবক রিসেপশনের টেবিলে মাথা রেখে ঝিমোচ্ছিল। একজন বিক্রম, লম্বা করণের, মাথার চুলে ঘুল্লি। অন্যজন টি রেড্ডি, এই মাঝারি উচ্চতার। সামনে অবেলার ডাক। এতজন বোর্ডার একসঙ্গে নেমে আসতে তারা হক চকিয়ে গেল বেশ। দুজনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, এনি ট্রাবল স্যার? বিক্রম বিষয়টা বলতে তারা দুজন নিজেদের মধ্যে তাকাতাকি করলো। বিক্রম বলল, আগে তো এরকম কেউ বলেনি স্যার। সায়ন বলল, আমরা রাস্তায় হাঁটছিলাম, একজন লোক বলল গত কয়েকদিন মাঝে মধ্যে 1-2 করে বোর্ডার নাকি আপনাদের ছেড়ে চলে যাচ্ছেন অন্য হোটেলে। টি রেড্ডি বলল, তাদের অন্য কারণ ছিল। বলছিল ঘরগুলো নাকি ওদের মনোমতো না। সায়ন কয়েক মুহূর্ত ভেবে বলল, আপনারা এই মেয়েদের জন্য অন্য একটা রুমের ব্যবস্থা করে দিতে পারবেন? যুবকটি বলল, না ম্যাডাম, এখন সিজন টাইম, একটাও ঘর খালি নেই। কেন, ওই রুম নিয়ে কি কোনো কমপ্লেইন আছে? কি কমপ্লেইন তা তো খুলসা করে বলা যাচ্ছে না। অকথ্যা আবার সবাই উপরে। রিম্পি বলল, আমরা আজ রাতে কেউ ঘুমাবো না, বারান্দায় গল্প করে কাটিয়ে দেব, আপনার ঘুমিয়ে পড়ুন। গার্গী বলল, সারা রাত না ঘুমিয়ে কাজ করবে কেমন করে? দেবরানী বলল, পারবো, আমাদের এরকম অভ্যেস আছে। এর আগেও বাইরে বেরিয়ে আমরা সারা রাত গল্প করে কাটিয়েছি। অগত্যা কি আর করা। রিম্পি বলল, আমরা ভাবছি কাল অন্য হোটেলে চলে যাব। ধারের ঘর বলে হয়তো বাইরে কেউ ভয় দেখাচ্ছে আমাদের। আরাকুর দ্বিতীয় রাতে রিদম অফ 5-এর বরাতে রাত্রি জাগরণ, আর গার্গীদের বরাতে অর্ধ জাগরণ। রাত্রিটা প্রায় ছেঁড়া ঘুমে কাটল সে। সকালে উঠতে একটু দেরি হলো গার্গীদের। লুনাকে ডেকে তুলে বলল, 7টা বেজে গেছে, বেরোতে হবে তো। লুনা অবশ্য আজকে ট্যুরে যেতে খুবই উৎসাহী। ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করলো, রিম্পি দিদিরা কি বেরিয়ে গেছে? গার্গী বলল, তারা তো রাতে বলেছিল বারান্দায় বসে গল্প করে কাটিয়ে দেবে। অনেক রাত পর্যন্ত বাইরে ওদের কথাবার্তা শুনছিলাম। এখন ঘুম থেকে উঠে আর কারো গলা পাচ্ছি না। লুনা একটু বিমর্ষ থেকে বলল, ঠিক আছে। ওরা গিয়েছিল বদলগাঁও নামে এক পাহাড়তলিতে। গাড়ির ড্রাইভারকে বললে নিশ্চয়ই চিনবেন, আমরাও যাব।
ঠিক আছে, এখন ব্রাশ করে মুখ ধুয়ে তৈরি হয়ে নে, ডাইনিংয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। সায়ন আগেই উঠে ব্রাশ করে শেভ করে দাঁড়িয়ে আছে জানলার ধারে। হঠাৎ মুখ ফিরিয়ে বলল, পাহাড়গুলো যত কাছে মনে হচ্ছে আসলে কিন্তু ততটা কাছে নয়, বুঝলে? জানলা থেকে দূরের পাহাড়ের দৃশ্য এতটাই চমৎকার যে জানলার বাইরে থেকে সায়ন নড়তেই চাচ্ছে না। গার্গী তাড়া দিল, ঠিক আছে, এবার ড্রেস চেঞ্জ করে নাও। তিনজনে ব্রেকফাস্ট খেয়ে ঘুরতে যাবে স্থানীয় নিসর্গের ম্যাজিক দেখতে। ইতিমধ্যে রিসেপশনে বদল হয়েছে ডিউটি। দিনের ডিউটিতে যে মেয়েদিটিকে কাল দেখেছিল তারা এখন আবার ডিউটিতে বহাল। মুখে সর্বদাই হাসি নলিনীর। সায়নকে দেখে গুড মর্নিং স্যার বলতে সায়ন তাকে বলল গাড়ির কথা। হোটেলের অদূরে কিছু অটো, কয়েকটি রেন্টাল কার অপেক্ষা করে থাকে সারাক্ষণ। মেয়েটি ফোন তুলে কারোর সঙ্গে কথা বলে সায়নকে বলল, আপনারা ব্রেকফাস্ট করে নিন, 15 মিনিটের মধ্যেই রিপোর্ট করবে। ওর নাম চন্দ্র। বলেই সন্ত্রস্ত মুখে জিজ্ঞাসা করলো, কাল রাত্রে কি কোনো ঝামেলা হয়েছিল স্যার? গার্গী পরখ করছিল নলিনীর অভিব্যক্তি। বলল, কিছু একটা শব্দ হচ্ছিল দোতলার ঘরে। নলিনীর মুখে অদ্ভুত চাউনি। বলল, আমরা তো ওই জন্যই রাতে ডিউটি করি না। গার্গী অবাক হয়ে বলল, তোমরা কি কিছু জানো এ বিষয়ে? গম রঙের মেয়েটি সুচিত্রা সাধারণত খুব কম কথা বলে। সঙ্গে নলিনীকে থামিয়ে দিয়ে বলল, নো ম্যাডাম, নলিনী একটু ভীতু আছে, তাই নাইট ডিউটি করতে চায় না। গার্গী কি যেন পড়ে ফেললো ওদের কথায়। বলল, তুমি কি নাইট ডিউটি করো? গম রঙের মেয়েটি বিব্রত হয়ে বলল, নো ম্যাডাম, রাতে 2 মেল রিসেপশনিস্ট, দিনে 2 ফিমেল রিসেপশনিস্ট, এরকমই রুটিন করে দিয়েছেন হোটেল ম্যানেজমেন্ট। ঠিক আছে। গার্গীর সঙ্গে বাকি 2জনও চলল ডাইনিং। ব্রেকফাস্ট মানে ব্রেড, বাটার আর অমলেট। লুনার ঠিক পছন্দ হলো না। গোমরা মুখ করে গলা ধোকরণ করে বলল, কাল সকালে বাইরের কোনো রেস্টুরেন্টে খেয়ে বেরোবো বাবা। চন্দ্রর গাড়িটা বেশ বড় আকারের। গাড়িতে উঠেই ড্রাইভার চন্দ্রকে লুনা বলল, আমাদের কিন্তু বদলগাঁও নিয়ে যেতে হবে। বদলগাঁও? জরুর। গাড়ি তখন ছুটছে আরাকুর নিসর্গ ভ্রমণ। উপত্যকা এলাকার পথ উঁচু নিচু, কোথাও পিচ পথ, আবার কোথাও লাল কাকুরে পথ। ধুলো ছুটিয়ে চলল উপত্যকার একোণ ওকোণ। কোথাও একটা ফলের বাগান, কোথাও একটা মন্দির, কোথাও অনেকখানি পথ হেঁটে একটা ঝর্ণা। ঝর্ণা এর আগেও বহু দেখেছে। এই ঝর্ণাটা তেমন দেখ নাই ও তাও নয়, কোনো বিশেষত্বও নেই। লুনা মুখ ভার করে বলল, এমন সাদামাটা ঝর্ণা দেখতে এতখানি আশা পোষায় না আমাদের। বলেই বলল, দেখো মা, চন্দ্র কিরকম তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে ঝর্ণার জল। তাদের কথোপকথনের মধ্যে ড্রাইভার চন্দ্র ঝর্ণার জলে মুখ লাগিয়ে খাচ্ছে চোঁ চোঁ করে। স্থানীয় মানুষজন হয়তো এতেই অভ্যস্ত, কিন্তু লুনাদের শহরে মন আতঙ্কিত হয়। চন্দ্র লুনার ভয় থেকে হাসে, বলে, খেয়ে নিন, ঝর্ণার জলে ভিটামিন আছে, সব হজম হয়ে যাবে। লুনা গলা নামিয়ে বলে, এখানে এসে এমনি যা খিদা পাচ্ছে, তাতেই ডাইনিং টেবিলের খাবারের বন্যা বয়ে যাচ্ছে। ঝর্ণার জল খেলে হোটেলওয়ালা হয়তো খাবার জোগান দিতেই পারবে না, বরং এই অ্যাডভেঞ্চারটা মুলতবি থাক।
ঘুরে ঘুরে বেলা দুপুর এমন চমৎকার ফাঁকা পটভূমিতে ঘুরে বেড়ালে একটা পাহাড়ি গন্ধ নাকের লতিতে লেগে থাকে সারাটা সময়। সায়ন বলল, কি যে ভালো লাগছে এখানে এসে, কোনো পিছু টান নেই। খবরের কাগজ হয়তো পৌঁছয়, কিন্তু তা আমাদের নাগালের বাইরে। অতএব পৃথিবীতে কোনো দুঃখ আছে কিনা বা কোনো রক্তপাতের ঘটনা ঘটছে কিনা তা জানার সুযোগ নেই আপাতত আমাদের। অতএব জীবনটা ক্রমশ ফার্স্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাসতর হতে থাকে। যা খুশি খাও দাও, যত পারো ঘোরো, দুপুরের ট্রেনে ঘুমাও, সন্ধ্যায় উপভোগ করো পাহাড়ি দেশের মিষ্টতা। লুনা বলল, তুমি তো সেভাবে গুগল ব্যবহারই করো না। মোবাইলে কয়েকটা আঙুলের ছোঁয়া লাগলেই সারা পৃথিবীর খবর তোমার সামনে হাজির হবে। গার্গী বলল, রাখ তোর গুগল, জীবনের 5-6টা দিন না হয় খবরের থেকে দূরেই রইলাম। অনেকটা দূরে একটা পাহাড়ি জনপদ। লুনা অমনি বলল, নিশ্চয়ই ওখানেই বদলগাঁও, চলো না একবার ঘুরে আসি। ড্রাইভার চন্দ্র অমনি বলল, দেখে মনে হচ্ছে খুব কাছে, আসলে অনেক দূরে, ওখানে যেতে গেলে ফিরতে বিকেল হয়ে যাবে। লুনা মুখ ভার করে বলল, সকাল থেকে বলছি পাহাড়তলির গাঁও দেখতে যাব, 2-4টে পাতি ঝর্ণা দেখতেই বেলা দুপুর। তার কথা শেষ হওয়ার আগেই দেখা গেল একটা বড় গাড়ি আসছে পাহাড়ের দিক থেকে। লুনা বলল, নিশ্চয় কোনো পাহাড়ি টুরিস্টের দল। পাহাড়তলির গাঁও দেখে ফিরছে, ওদের কাছে জিজ্ঞাসা করি কতটা দূরে গাঁওটা। গাড়িটা কাছে আসতেই অবাক কাণ্ড, সামনের জানলার পাশে বসে সায়নী। কাছে এসে দাঁড়ালো গাড়িটা, 5 জনে হুড়মুড় করে নেমে পড়ল। আন্টি, কি সাংঘাতিক কাণ্ড! ওদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খুব বাজে কিছু ঘটেছে। আন্টি, তিতাসের মোবাইলে। কি হয়েছে তিতাসের মোবাইলে? সায়নী বলল, এই তিতাস, তুই বল। তিতাসের মুখে কিরকম কালচে ছো, তার দিকে সবাই তাকিয়ে আছে, কিন্তু তার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। কি হয়েছে তিতাস? গার্গী দ্বিতীয় প্রশ্নে তিতাস কিছু বলবার চেষ্টা করলো। আন্টি, কাল বৈশালীর মোবাইলে যেরকম হয়েছিল। গার্গী আঁচ করছিল বিষয়টা, বলে, বুঝেছি, তোমার মোবাইলেও আরো ভয়ঙ্কর। যেই না ছবি তুলবো বলে মোবাইলের ক্যামেরা অন করেছি, অমনি। বলতে বলতে তিতাস এত ভয় পেয়ে গেল যে কথা শেষ করতে পারলো না আর। সায়নী বলল, আন্টি, ও বলল লেন্সের ভিতর দিয়ে বেরিয়ে এলো অক্টোপাসের মতো চেহারার একটা হাঁ করা মুখ। গার্গী বিস্মিত হয়ে বলল, সে কি, কই দেখি মোবাইলটা। তিতাস বলল, আন্টি, খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মোবাইলটা এত জোরে ছুঁড়ে ফেলে দিয়েছি যে পাহাড়ি জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। গার্গী বলল, যা, নিশ্চয়ই খুব দামি মোবাইল। তিতাস মুখ গোমরা করে রইল। গার্গী বুঝতে পারছিল না গতকাল বৈশালীর মোবাইলে ঠিক এরকম ঘটনা ঘটেছিল, আর আজ তিতাসের মোবাইলে আর একই রকম ঘটনা ঘটলো। বলল, মোবাইলটা পেলে তবু একবার দেখা যেত প্রকৃত ঘটনাটা কি। তোমাদের আর কারো মোবাইলে অস্বাভাবিক ঘটনা চোখে পড়েছে? বাকি 3 জন এক চোখে খাল লাগলো। না, আপাতত আর কিছু করবার নেই। গার্গী বলল, ঠিক আছে, তাহলে হোটেলে ফেরা যাক। সেদিন হোটেলে ফিরে দুপুরের খাওয়া সারতে এই প্রায় 3টে। সায়ন বলল, আজ তো আর কোনো প্রোগ্রাম নেই।
কাল সকালে আমাদের যাওয়ার কথা বড় গুহালে। এখন দুপুরটা বিছানায় বিশ্রাম নিলে কেমন হয় বলো তো? গার্গী শেষে বলল, তোমার বিশ্রাম মানে তো নাক ডাকিয়ে ঘুম। কলকাতায় থাকলে তোমার অভিধানে বিশ্রাম বলে কোনো শব্দই থাকে না, বাইরে বেরোলেই। সায়ন হেসে বলল, সেই কারণেই তো বছরে একবার দুবার বেরিয়ে পড়ি। সায়ন বিছানায় তো গার্গী পত্রিকার পাতায় নিমগ্ন। লুনা অমনি মোবাইলে চোখ রেখে সামনের রাস্তায় ও আশেপাশে চলমান দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। সন্ধ্যের পর সায়ন বলল, তাহলে আমরা রাস্তায় একটু হেঁটে আসি। কাল গিয়েছিলাম দক্ষিণ মুখ, আজ যাব উত্তর মুখ। আরাকুর রাস্তায় ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করে হোটেলের কাছে এসে চোখে পড়ল মোবাইল শপের ভিতর এক যুবকের সঙ্গে খুব ঝগড়া চলছে। মোবাইল শপের দাড়িওয়ালা যুবক টমাসের। কাকে দ্বিতীয়বার চোখ ফেলতে চিনল যুবকটিকে। চুলে ঘুল্লি যার, হোটেল গ্রিন হোস্টের সেই বিক্রম। মোবাইল শপ থেকে তখন বেরোচ্ছে রিদম অফ ফায়ার। কলকল শব্দ তুলে ফিরছে হোটেলে। বৈশালী হাতের মোবাইল সেট দেখিয়ে বলল, আন্টি, মোবাইলটা ঠিক করে নিয়ে এলাম। বাহ, এবার মন দিয়ে ছবি তোলো। কিন্তু বিক্রম অত চেঁচামেচি করছে কেন? সায়নী বলল, কি জানি কেন ওদের নিজেদের ভাষায় ঝগড়া করছে, আমরা ঠিক বুঝতে পারলাম না গো। রিম্পি বলল, টমাসের একটা শব্দ বুঝলাম, গ্রিন হোস্ট, আর বিক্রম বলছে সুইসাইড। গার্গী থমকে গিয়ে বলল, গ্রিন হোস্ট সুইসাইড? রিম্পি বলল, আমার মনে হয় মোবাইল শপে টমাস ব্যঙ্গ করে আমাদের হোটেলের নাম গ্রিন হোস্ট না বলে বলছে গ্রিন হোস্ট। গার্গীর ভুরুতে ভাঁজ পড়ল। দেবরানী বলল, জানেন আন্টি, আমরা আরাকু আসার পর বৈশালীর মোবাইলে ডেটা ভরতে যখন মোবাইল শপে গিয়েছিলাম, তখন দাড়িওয়ালা টমাস বলছিল, আপনারা কি গ্রিন হোস্টে উঠেছেন? আমরা ঠিক বুঝতে পারিনি তখন। ভেবেছিলাম লোকটা গ্রিন হোস্ট বলছে, আমরা শুনছি গ্রিন হোস্ট। আজ বুঝলাম লোকটা ব্যঙ্গ করে গ্রিন হোস্ট বলছিল। বৈশালী বলল, আমার না কিরকম ভয় করছে, আজ রাতে একটু ঘুমোতে পারলে ভালো। গার্গী বলল, দাঁড়াও, তোমাদের অন্য ব্যবস্থা করা যায় কিনা দেখছি। হোটেলে গিয়ে ঘরেটুকু একটু ফ্রেশ হয়ে নিয়ে গার্গী ওদের 5 জনকে নিয়ে নিজের হোটেলের রিসেপশন নিল। বিক্রম আর টি রেড্ডি দুজনেই ডিউটিতে। গার্গী অত রাতের বিষয়টা বলে বলল, দেখুন তো আজ ওদের জন্য অন্য কোনো ঘর দেওয়া যায় নাকি। বিক্রম বলল, ম্যাডাম, রাস্তার ধারে কোনো ঘর খালি নেই, পিছন দিকে একটা 3 বেডের রুম আছে। সায়নী লাফিয়ে উঠে বলল, ওতেই হয়ে যাবে, আমরা 3টে কট জোড়া লাগিয়ে আরামসে ঘুমিয়ে নেব। সেই ব্যবস্থা কার্যকরী হতে সে রাতে ভালোই ঘুমোলো রিদম অফ ফায়ার। আরাকুর ঘুমটুকু বড় নিশ্চিন্তের। অন্যদিনের চেয়ে আজ একটু ভোরে উঠেছে লুনা। জানলা দিয়ে দেখে চলেছে দূরের পাহাড় শ্রেণীর সৌন্দর্য। একটু পরে সায়ন উঠতে লুনা বলল, বাবা, আজ কি প্রোগ্রাম? আজ এখানকার সবচেয়ে আকর্ষণীয় দ্রষ্টব্য বড় গুহালুতে যাওয়া। নামটা আরো কয়েকবার শুনেছে লুনা, তবু বলল, সেটা কি বস্তু? গার্গী রুমের এক
কোণের টেবিলে রাখা কেটলিতে জল গরম করে বসিয়েছে। বলল, সব জিনিস আগে ভাগে জেনে ফেলতে নেই, কিছু সাসপেন্স জমিয়ে রাখতে হয়। নে, এবার ব্রাশ করে নে, আর 5 মিনিট পরে চা দেব। উফ মা, মোবাইলে একটু ভিডিও করব, তারও জো নেই, 7 সকালে চা। সায়ন বলল, কাল গালি বলে রেখেছি, আর একটু পরেই ড্রাইভার এসে রিপোর্ট করবে। অনেকটা দূরের পথ, তাড়াতাড়ি না বেরোতে পারলে ফিরতে বেলা গড়িয়ে যাবে, দেরি হয়ে যাবে লাঞ্চ করতে। কাল সকালে জগদলপুর যাওয়া বিখ্যাত ঝর্ণা দেখতে। লুনা মুখ বেজার করে বলল, তোমরা ঝর্ণা দেখে এসো, আমি সায়নী দিদের সঙ্গে পাহাড়তলির গ্রাম দেখতে চাই। ঠিক আছে, আজ তো চল। স্নান করে ব্রেকফাস্ট সেরে বেরোতে এই বেলা প্রায় 8:30। নিচের লনে অপেক্ষা করছে তাদের রেন্টাল কারটা। তবে আজ একটা গাড়ি নয়, আরো একটা গাড়িও প্রস্তুত। রিদমা 5 আজ তাদের প্রজেক্টের কাজে না গিয়ে যাবে বড় গুহালু। লুনা উৎসাহিত হয়ে বলল, বাহ, আজ বেশ মজা হবে। ওদিকে গার্গী অনুমান করে ফেলেছে লুনার উৎসাহের কারণ। ট্যুরে বেরোলে তার সঙ্গী বলতে সেই বাবা আর মা। বাধ্য হয়ে তার বেশিরভাগ সময় কাটে মোবাইলের মধ্যে। আর আকু এসে প্রায় একদল সমবয়সী মেয়ে দেখে তাদের সঙ্গই বেশি পছন্দ করছে। দুটি গাড়ি ওরা একসঙ্গে রওনা দিল বড় গুহালুর পথে। আরাকু থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথেই পড়ে বহু বছরের পুরানো এই আশ্চর্য গুহাটি। ঘণ্টাখানেকের কিছু বেশি লাগলো গন্তব্যে পৌঁছতে। গাড়ি থেকে নেমে গুহার সামনে দাঁড়াতে সবাই কিছুক্ষণ স্তব্ধ। কি সাংঘাতিক দৃশ্য! মস্ত একটি হাঙর মুখ বেদান করে থাকলে যেরকম ভয়ের সঞ্চার হয়, তেমনি শিরশির করতে থাকে গুহার মুখের কাছে পৌঁছলে। ওখানে পৌঁছে সায়ন প্রথমেই একজন গাড়ি ঠিক করলো তাদের 8 জনের জন্য। এসব জায়গায় সঙ্গে জড়িত থাকে নানা ইতিহাস। একজন গাইড থাকলে জায়গাটা সম্পর্কে সব কিছু জেনে বুঝে নেওয়া যায়। গাইড যুবকটি তখন বলছে, এই গুহার বয়স 1,00,000 বছরেরও বেশি। 1,00,000 বছর ধরে গুহাটি আবৃত ছিল গভীর জঙ্গলে। কিছুকাল আগে হঠাৎই আবিষ্কৃত হয়েছে বহু বছরের প্রাচীন পাহাড়ের গায়ে এই বিশাল হামুকটি। গুহাটি আগাগোড়া চুনা পাথরের, ভিতরে একটি ক্ষীণ স্রোতের বহমান ধারা সেধিয়ে গিয়েছে কোন ফুলকুতে কে জানে। গুহার ভিতর টুকরো টুকরো পাথরের অবস্থা, তাতে বরফ রঙের পুলি পড়ে আছে নানা শিল্পকর্মের চেহারা। চুনা পাথরের গায়ে লেগে রয়েছে পেঁজা তুলোর মতো বরফ। সেই বরফগুলো জল পড়ছে ফোঁটায় ফোঁটায়। সেই ধারাপতনের সৃষ্টি হচ্ছে নিত্য নতুন ভাস্কর্য। গাইড যুবকটি খুবই নিবিষ্ট হয়ে পর্যটকদের বোঝাতে শুরু করেছে কোন পাথরটির চেহারা কি আকারের। কোনোটা হাতির সুরের, কোনোটা থেজিয়ান অশ্বের শরীরের আকারের, আবার কোনোটা ইঁদুরের আকৃতি। বেশ কিছুক্ষণ গুহার ভিতর হেঁটে সবারই তখন নেশা ধরে যাচ্ছে। এক একটি স্তূপীকৃত পুলির আকার কি হতে পারে তা নিয়ে গবেষণায় রত সবাই। গার্গী বলল, জব্বলপুরের ভেড়াঘাটেও অনেকটা এরকম নরম পাথরের উপর কারুকাজ। জব্বলপুরের ভেড়াঘাট থেকে যারা নৌকো নিয়ে জলকেলিতে বেরিয়েছেন তারা দেখেছেন
জলের ঢেউয়ের ধাক্কায় কি চমৎকার ভাস্কর্য তৈরি হয়েছে দুপাশের কিনারায় নরম পাথরে। এখনকার ভাস্কর্য তৈরি হওয়ার ইতিহাস একটু অন্যরকম। গুহার উপরে জমে থাকা বরফ গলে গলে তার ফোঁটা নিজের মেঝে বা গুহার গায়ে ক্রমান্বয়ে পড়ে সৃষ্টি হয়েছে ভাস্কর্যের। গুহার ভিতরে ঢোকার আগে পর্যন্ত কলকল করছিল হৃদমভাবে, কিন্তু ভিতরে ঢুকেই গোটা দল স্তব্ধ। সবাইকে বিস্মিত করেছিল ভিতরকার রহস্যময় পরিবেশ। সায়ন বলল, আদিম যুগের মানুষেরা গুহায় বাস করত, সেখানেই তাদের জন্ম, মৃত্যু, বেড়ে ওঠা। তথ্যগুলো বইয়ের পৃষ্ঠায় পড়ার পর বরাবরই ভেবেছি কিরকম হতে পারে তাদের জীবন ধাপনের ধারা। এতকাল পরে বড় গুহালুতে এসে লক্ষ বছর আগেকার মানুষদের জীবনযাপন ঠিক কিরকম ছিল তা মুহূর্তে স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে। সত্যিই এরকম কোনো গুহার অস্তিত্ব এদেশে আছে, তাই এই গুহার ভেতরে পা দেওয়ার আগে পর্যন্ত কারো জানা ছিল না। এক পা করে আঁকা বাঁকা পথ ধরে বহু দূর সেধিয়ে যাওয়ার পর পিছন ফিরে তাকাতেই শরীর জুড়ে কি অদ্ভুত চঞ্চল। সায়নী হঠাৎ বলল, এই গুহায় আমাকে ছেড়ে দিলে বাকিরা যদি হঠাৎ কোনো মন্ত্র বলে উধাও হয়ে যায় তাহলে কি হবে? দেবরানী বলল, তখন স্রেফ অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রিম্পি বলল, তখন পথ খুঁজে খুঁজে হয়রান হয়ে যাব, মনে হবে আর কোনোদিন ফিরতে পারবো না সভ্যতার দিকে। তিতাস বলল, এক আদিম মানুষের মতোই বাকি জীবন বসবাস করতে হবে এই গুহার ভিতরে। লুনা ওদের কথাবার্তা শুনে হাসছিল, বলল, তবে সভ্যতার জগতের মানুষেরা গুহার ভিতরে নানা ধরনের আলো জ্বালিয়ে রাখায় কিছুটা স্বস্তি। সায়ন বলল, আলো জ্বালিয়ে রাখায় তৈরি হয়েছে একটা আলো আঁধারি পরিবেশ, তাতে গা ছমছমানি একটু বাড়ে ঠিকই, কিন্তু অমন অদ্ভুতুরে পরিবেশের জন্যই বড় গুহালুর আকর্ষণ বেড়ে গিয়েছে বহু গুণ। হঠাৎ গুহার ছাদের দিকে তাকালেও চোখে পড়ছে কি চমৎকার সব কারুকাজ। তিতাস বলল, হঠাৎ এক ঝটকায় যেন পিছিয়ে গেছি লক্ষ বছর। সায়ন বলল, দেখো, শুধু গাইডে গুহার ইতিহাস বলছে তা নয়, গুহার ভিতরে প্রাচীন পাথরও হঠাৎই যেন কথা বলে ফিরে পেয়েছে তাদের মুখ শরীরে। বাংময় হয়ে উঠে ফিস ফিস করে কত কথা বলছে আমাদের কানে। বৈশালী গত দুদিন ছবি তুলতেই পারিনি। গুহা দেখার প্রাথমিক বিস্ময় কেটে গেলে ব্যাগ থেকে মোবাইল বের করে ক্যামেরা অন করে চোখ রাখলো লেন্সে। অমনি উফ বাবা গো বলে ছুঁড়ে ফেলে দিল মোবাইলটা গুহার মেঝেতে ঠং করে পড়ল। বৈশালী ততক্ষণে 10 আঙুলে চোখ ঢেকে বসেছে উবু হয়ে, মুখে অদ্ভুত শব্দ আ আ। সবাই তার কাছে গিয়ে ঘিরে জানতে চাইল, কি হয়েছে রে বৈশালী? বৈশালীর চোখে মুখে ভয়ের ছবি, চোখ দুটো কেমন অপ্রাকৃত। গার্গী দ্রুত কুড়িয়ে নিল মোবাইলটা, কিন্তু শব্দ করে মেঝে পড়ায় মোবাইলটা আপাতত নিষ্ক্রিয়। অন্যরা তখন বৈশালীকে কোলে তুলে বসিয়ে দিচ্ছে একটা স্ল্যাবের উপর।
কোনো কথাই বেরোচ্ছে না মুখের ভিতর থেকে। চোখে মুখে জলের ছিটে দিতে কিছুটা স্বাভাবিক হলো। গার্গী বলল, ঠিক আছে, আমরা তিনজনেই যাব। হোটেল হোয়াইট অ্যান্টের মোবাইল শপে ঢুকে দাড়িওয়ালা যুবক টমাসকে গার্গী মোবাইলটা দিল মেরামতের জন্য। টমাস খুব আগ্রহ নিয়ে মোবাইলটি নিল, উল্টে পাল্টে দেখল, খোলার চেষ্টা করে হঠাৎ কি ভেবে নিবৃত্ত হলো। তার অভিব্যক্তিতে বদল ঘটল হঠাৎ, একটু যেন বিবর্ণ হলো। তার নজর এড়ালো না গার্গী। বলল, ম্যাডাম, অনেক বলতি আছে, 2-3 দিন সময় লাগবে। গার্গী মোবাইলটা হাতে নিয়ে বলল, ওকে, থ্যাঙ্কস। টমাস হাত বাড়িয়ে বলল, খুব আর্জেন্ট আছে? তাহলে দিন, 1 ঘন্টা পরে নিয়ে যাব। গার্গী আবার বলল, না, আমার এখনই লাগবে। টমাসকে আর সুযোগ না দিয়ে তিনজনে বেরিয়ে এলো সেখান থেকে। গার্গী বলল, দেখি কোনো দ্বিতীয় মোবাইল রিপেয়ারিং শপ আছে কিনা। পাওয়াও গেল একটু। আরাকু টুরিস্ট প্লেস, সারাক্ষণ বাইরের মানুষজন আসছে, মোবাইলের দোকান অনেক। একটা ভালো মতো দোকান দেখে ছোটো করে বলল, দেখুন তো, আর্জেন্ট আছে, এটা মেরামত করে দিতে পারবেন? দোকানি এক অতি তরুণ মোবাইল হাতে নিয়ে মুহূর্তের মধ্যে ঢাকনা খুলে কি একটু টিপে টুপে বলল, ঠিক হয়ে গেছে। গার্গী বিস্মিত হয়ে মোবাইলটা খুলে দেখল, টিপে চোখ মিলে চাইছে স্ক্রিনটা। থ্যাঙ্কস দিয়ে জানতে চাইল কত টাকা দিতে হবে। অতি তরুণ ঘাড় নেড়ে জানায়, কিচ্ছু দিতে হবে না। গার্গী অবাক হয়ে জোরজার করে কিছু দিয়ে বেরিয়ে এলো রাস্তায়। হোটেলে ফিরে সায়ন বলল, আগে চা খাবো, তারপরে বিশ্রাম করি। হোটেলের রুমে চায়ের সরঞ্জাম আছে। গার্গী সারাদিনে 2-3 বার চা করে আনে। সায়ন এখন বুঝল গার্গীর মাথায় আপাতত মোবাইলের ভূত। চা করতে বললে খুব একটা প্রসন্ন হবে না। বললো, ওয়েট, চাটা এবার আমি করব। একদিকে সায়ন কেটলিতে জল গরম করতে শুরু করে, অন্যদিকে গার্গী তখন বৈশালীর মোবাইল দিয়ে পড়েছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর গার্গী বলল, পেয়েছি। লুনা ঝুঁকে পড়লো মোবাইলটার উপর, জিজ্ঞাসা করলো, কি পেলে? ভূত? হ্যাঁ, ভূত, কিন্তু তুই ভয় পাবি না তো? লুনা থমকে গিয়ে বলল, ভয় পাওয়ার মতো কিছু আছে নাকি? নিশ্চয়ই আছে, নইলে বৈশালী দুবার মোবাইলটা ছুঁড়ে ফেলে দিত। তিতাস তো এমন ভয় পেয়ে ছুঁড়ে দিয়েছিল যে সেই মোবাইল আর খুঁজেই পাওয়া গেল না। লুনা গার্গীর চোখে চোখ রেখে বলল, তুমি যদি ভয় না পাও তাহলে আমিও পাবো না। গার্গী বলল, ঠিক আছে, তাহলে ক্যামেরা অন করি। কেটলিতে ততক্ষণে জল ফুটে গেছে। সায়ন 3 কাপ গরম জলে গ্রিন টি এর পাতা ভিজিয়ে রেখে বলল, তাহলে আমাকেও তো দেখতে হয়। গার্গী ক্যামেরা অন করতেই 3 জনই চমকে উঠলো একসঙ্গে। গার্গী মোবাইলটা ছুঁড়ে না ফেললেও মোবাইল ধরা হাতটা সরিয়ে নিয়ে মাথাটা হেলিয়ে দিল পিছন দিকে। 3 জনই তখন চোখ কপালে তুলে দেখছে লেন্সের ভিতর থেকে লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে একটি অদ্ভুত ভয়ঙ্কর মুখ। তার বড় বড় নখওয়ালা কঙ্কালের মতো 2টো হাত বেরিয়ে আসছে লেন্স ঘুরে, যেন এখনই গলা টিপে ধরবে। গার্গী ক্যামেরা বন্ধ করে দিয়ে একটু হাসলো, বলল, কারসাজিটা জানা না থাকলে
আমিও হয়তো ছুঁড়ে ফেলে দিতাম মোবাইলটা। লুনা বলল, মা আরেকবার ক্যামেরাটা অন করো তো। গার্গী বলল, ঠিক বলেছিস, ব্যাপারটা ভালো করে বুঝি। আবার ক্যামেরা অন করতেই ঠিক আগের দৃশ্যের অবতারণা। এবার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা ভিতরের বিষয়টা বুঝে ফেলেছে। লুনা বলল, এবার বোঝা গেল ম্যাজিকটা। মোবাইলের ভিতর এমন একটা অ্যাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে ক্যামেরা অন করলে ভয়ঙ্কর মূর্তিটা বেরিয়ে আসতে চাইবে, বেরিয়ে আসবে না, কিন্তু যে ক্যামেরাটা অন করবে সেই এরকম একটি ত্রাসের মুখোমুখি হবে। একদম 3D এফেক্ট। গার্গী বলল, ঠিক বলেছিস, কেউ মেয়েগুলোকে ভয় দেখানোর জন্য এই কারসাজিটা করেছে। মা, মেয়েগুলোকে নয়, ওদের দুজনেরই মোবাইলে এই অ্যাপ ঢোকানো হয়েছে। একজন তিতাস দি, অন্যজন বৈশালী দি। ওরা তো অনেকদিন হলো কলকাতা থেকে বেরিয়েছে। কলকাতায় নিশ্চয়ই এই অ্যাপ ছিল। ভাইজ্যাগেও কাটিয়েছে 2 দিন। ভাইজ্যাগেও এই অভিজ্ঞতা হয়নি। আরাকু আসার পরই ঘটনাগুলো ঘটল। সায়ন বলল, তাহলে কি বলতে চাইছিস এখানে কোনোভাবে ওই অ্যাপ ঢুকে গেছে? তা কি করে সম্ভব? রুনা বলল, আমার মনে হচ্ছে এই হোটেলে এইভাবেই কিছুদিন ধরে কিছু অপ্রাকৃত ঘটনা ঘটছে। গার্গী বলল, ঘটছে না, ঘটানো হচ্ছে। সায়ন বলল, তুমি বলছো ঘটানো হচ্ছে? গার্গী বলল, তার আগে রিদমা 5কে একবার এই ঘরে আসতে বলি। লোনা, তুই রুমের টেলিফোনে ওদের কাউকে ধরতো এই ঘরে আসতে বলি। মিনিট 3 মধ্যে 5 জন এসে উপস্থিত। বেশ অবাক হয়েছে তারা। গার্গী বলল, বৈশালী তোমার মোবাইলটা মেরামত করে এনেছে। বৈশালীর চোখে মুখে আতঙ্ক। বলল, ওই মোবাইল আমি আর নেব না আন্টি, ডেঞ্জারাস। গার্গী বলল, আমরা 3 জনে তোমার মোবাইলের ক্যামেরা অন করে দেখেছি, কেন তুমি ভয় পেয়েছ? দেখেছেন? 5 জনে সমস্বরে চেঁচিয়ে উঠল। বৈশালীর স্বরে আতঙ্ক। বলল, কি দেখুন? তুমি আর তিতাস যা যা দেখেছিলে তাই দেখেছি। যদি আবার দেখতে চাও, আমি ক্যামেরাটা অন করছি। না না, অন করবেন না, আমরা কেউ দেখতে চাই না। কাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আরাকু আসার পর তোমরা কে কে স্মার্ট মোবাইলের শপে কোনো কারণে গিয়েছিলে? বৈশালী বলল, প্রথম দিন আমি আমার নেট ব্যালেন্স ফুরিয়ে গিয়েছিল, আরাকু এসেই ওখান থেকে নেট ভরে নিয়েছিলাম। আর তিতাস তুমি? তিতাস বলল, আমি পরের দিন গিয়েছিলাম নেট ব্যালেন্স করতে। তোমরা আর কেউ কোনো কাজে গিয়েছিলে স্মার্ট মোবাইল শপে? না আন্টি। গার্গী বলে উঠল, বুঝে ফেলেছি ভূতের ক্যারিজমা। সবাই সমস্যারে বলল, কি বুঝলেন আন্টি? গার্গী বলল, তোমরা বৃথা আতঙ্কিত হচ্ছ। বৈশালীর মোবাইলের ক্যামেরাটা অন করে দৃশ্যটা আরেকবার দেখাই তোমাদের। বৈশালী হা হা করে বলল, না না, আর দেখতে চাই না আন্টি। রিম্পি, দেবরানী, সায়নী বলল, আমরা দেখবো আন্টি। গার্গী আরো একবার ক্যামেরা অন করতেই সেই ভয়ঙ্কর দৃশ্য, একজোড়া নখওয়ালা হাত। দেখেই দেবরানী আর সায়নী ছিটকে পিছিয়ে গেল অনেকখানি। তিতাস দেখল দূর থেকে, বোঝার চেষ্টা করলো বুঝতে এই দৃশ্যটা। বলল, আমি ঠিক এরকমই দেখেছিলাম। ভয়ে মোবাইলটা ছুঁড়ে কোথায় যে ফেললাম। তিতাসের গলায় 100 বৈশালী কিছুই বলছে না।
দুই হাতে ঢেকে রেখেছে তার মুখ। কাকে বলল, তোমরা নিশ্চয় বুঝেছ এটা এক ধরনের অ্যাপ, যা বিশেষ কৌশলে তৈরি। যারা হোটেল গ্রিন হোস্টে রুম নিচ্ছে তারা কেউ ওই মোবাইল শপের কোনো কাজে গেলে টমাস নামে যুবকটি করে তার মোবাইলে এই অ্যাপ ভরে দিচ্ছে। ওরা স্তম্ভিত হয়ে পড়ল। সে কি, কেন? আমি এই 2-3 যা বুঝলাম, কয়েকদিন আগে হোটেল হোয়াইট অ্যান্ডে কোনো একজন বোর্ডার সুইসাইড করেছে। বিষয়টা লোকাল কাগজে খুব ফলাও করে বেরিয়েছিল, যার ফলে ওদের হোটেলে আর তখন বুকিং হচ্ছে না। সবাই হোটেল গ্রিন হোস্টের রুম নিচ্ছে। রিম্পি বললে, আমরাও শুনেছিলাম ঘটনাটা, যে কারণে হোয়াইট অ্যান্ডের মালিক একটা ফোন দিয়ে রাখলেন। মোবাইল শপের টমাস ইলেকট্রনিক্সের কাজটা বেশ ভালোই জানে। হোটেল মালিকের পরামর্শ মতো সেই একটা ঢুকিয়ে দিচ্ছে হোটেল গ্রিন হোস্টের বোর্ডারদের মোবাইলে। তাছাড়াও সুযোগ পেলেই কাউকে করতে বলছে, আপনারা হোটেল গ্রিন হোস্টে উঠেছেন? হোস্ট বলতে গিয়ে ঘোস্ট বলছে, যাতে সবার মধ্যে প্রচার হয়ে যায় হোটেল গ্রিন হোস্টে ভূত আছে। সেই বোর্ডারটা রুম ছেড়ে দিয়ে চলে আসবে হোটেল হোয়াইট অ্যান্ডে। আবার হোটেল গ্রিন হোস্টের রিসেপশনিস্টরা সবাইকে বলছে হোটেল হোয়াইট অ্যান্ডের রুমে সুইসাইড হয়েছে। পারস্পরিক দ্বন্দ্বের চিরন্তন চেহারা। সায়নী বলল, কিন্তু রাতের বেলা ওই যে শব্দ হচ্ছিল, সেটাই বা কেন? কার্কি ব্যাখ্যা করে বলল, খেয়াল করে দেখো, তোমাদের ডরমিটরিটা ঠিক টমাসের দোকানের পেছনে। টমাস রাতের বেলা রিমোট কন্ট্রোলে তোমাদের মোবাইল লাগে ওই ভুতুড়ের শব্দ করছিল। তোমরা যখন আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ছিলে তখনই চালু করছিল একটা, আবার যে আলো জ্বালছিল অমনি বন্ধ করছিল রিমোট। একটা গোটা রাত জেগে টমাস এই কাণ্ডটা ঘটাচ্ছিল, যাতে হোটেল গ্রিন হোস্টের সুনাম নষ্ট হয়ে যায়। পরের দিন তোমরা যখন পিছনের রুমে গেলে আর ওই অ্যাপটা কাজ করছিল না রিমোটে, তো টমাস তোমাদের ভয় দেখাতে পারে। তিতাস খুব ক্রুদ্ধ হয়ে বলল, এখনই ওই লোকটাকে অ্যারেস্ট করা উচিত। গার্গী বলল, আমি সমস্ত বিষয়টা এখনই জানিয়ে দিচ্ছি থানায়। আজকের মধ্যে যা ব্যবস্থা হওয়ার হতেই হবে। তার পরের কয়েকটি মুহূর্ত বেচার ব্যস্ততায় কাটল গার্গী। হোটেল গ্রিন হোস্টের মালিককে বলল সমস্ত বিষয়। তিনি বিষয়টা আন্দাজ করতে পারছিলেন, কিন্তু হাতে নাতে ধরতে পারছিলেন না বলে কোনো ব্যবস্থা নিতে পারছিলেন। গার্গীর পরামর্শ অনুযায়ী হোটেলের ল্যাপটপে একটা রিপোর্ট লিখল নুনা। রিপোর্টটি থানায় পাঠিয়ে লিখল, এখনই ব্যবস্থা না নিলে অনেক ক্ষতি হয়ে যাবে। একজন টুরিস্টের কাছ থেকে এরকম একটা রিপোর্ট পেয়ে 10 মিনিটের মধ্যে হাজির লোকাল থানার ইনচার্জ অফিসার। গার্গী সায়নের সঙ্গে কথা বলে। হৃদমা 5-এর কাছে সব শুনে সেই রাতে স্মার্ট মোবাইল শপের টমাসকে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায়। হোটেল গ্রিন হোস্টের মালিক বিগলিত হয়ে গার্গীকে বললেন, আপনাদের মতো টুরিস্ট এসে আমাদের হোটেলে রাত কাটালেন, আমরা তাতেই ধন্য। হোটেল গ্রিন হোস্টের রুম রেন্ট কলকাতা থেকেই পেমেন্ট করে এসেছিল সায়নরা। মিস্টার নায়ক টাকাটা ফেরত দিতে চাইছিলেন, কিন্তু সায়ন প্রবল ঘাড় নেড়ে বলল তা হয় না, বরং তিতাসকে একটা মোবাইল সেট দিতে পারেন। এই অ্যাপের জন্য ওর মোবাইলটা হারিয়ে গেল। ততক্ষণে বৈশালী বলল, আন্টি, তাহলে আমার মোবাইলটা এবার নিতে পারি?